নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখিকা সুচিত্রা ভট্টাচার্য লিখিত আবছায়ার বাসিন্দারা। গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের গল্প আবছায়ার বাসিন্দারা। নির্ভীকবাবুকে মরা গাছতলায় নামিয়ে দিয়ে চলে গেল শেষ বাস। ব্যাকলাইটের লাল চোখ জোড়া দূরে মিলিয়ে যেতেই গা ছমছম করে উঠল নির্ভীকবাবুর। চারিদিক ঘুটঘুটি অন্ধকার, বাড়িঘর দোকানপাট কিছুই তো চোখে পড়ে না। যেদের বসে এরকম একটা অচেনা অজানা জায়গায় রাতের বেলা চলে আসাটা কি বুদ্ধিমানের কাজ হলো? ভূত টুতকে তিনি পরোয়া করেন না, ভূতে তার মোটেই বিশ্বাস নেই, কিন্তু চোট ছাচ্চরদের তো মানেন। এখন তাদের কারো পাল্লায় পড়ে এই বিভুইয়ে নির্ভীকবাবুকে না নাকাল হতে হয়। পরশুদিনই অফিসের জায়গাটা সুলুক পেয়েছেন নির্ভীক সিংহ। বর্ধমানের জগদীশবাবু বলছিলেন, বর্ধমান থেকে গুসকরা যাওয়ার পথে এমন একটা ডাকবাংলো আছে যেখানে রাত্রিবাস করলে ভূতের সঙ্গে মোলাকাত নাকি হবেই হবে। এই মরা গাছতলা থেকে বাংলোটির দূরত্ব নাকি মাত্র মাইল 2। পাশেই একটা নদীও আছে, বাঁকা নদী। একসময় সরকারি সাহেব শুভরা বাংলোটিতে গিয়ে উঠতেন হরদম। ইদানিং ভূতের ভয়ে তারা কেউই নাকি আর ও পথ মারান না। শুনেই জগদীশের সঙ্গে নির্ভীকের জোর তর্ক। নয় করে আজ পর্যন্ত 99খানা ভূতের বাড়িতে নির্ভীকবাবুর রাত কাটানো হয়ে গেছে, কোথাও তেনাদের দর্শন মেলেনি। জগদীশবাবুর গুলগাপ্পি তিনি মানবেন কেন? তর্কাতর্কি থেকে বাজি ধরাধরি। ওই বাংলোতে এক রাত্রি থাকতে পারলে কর করে 1000 টাকা। এমন একটা চ্যালেঞ্জ নির্ভীকবাবু ছাড়েনি বা কী করে? তার চোর ডাকাতদের খপ্পরে না পড়লে নির্ভীকবাবু এ যাত্রায় বাজি জিতবেন। কবজি উল্টে নির্ভীকবাবু ঘড়ি দেখলেন। সবজেটে আলো ঝকমক করছে ডায়ালে। 9:50। কাঁধ থেকে কিডস ব্যাগখানা নামিয়ে টর্চ বার করলেন। অন্ধকারে চোখ মোটামুটি সয়ে এসেছে, তবু টর্চ জেলে হাত ঘোরালেন এদিক ওদিক। না, একেবারে পাণ্ডববর্জিত স্থান নয়। দোকান আছে 2-4টে, তবে সব কটারই ঝাঁপ বন্ধ। একটা লোক দাঁড়িয়ে আছে না ওপারে? নির্ভীকবাবু গলা ওঠালেন, এই যে শুনছেন? লোকটা একটু এগিয়ে এলো। আমায় বলছেন? আর তো কাউকে দেখছি না। এখানকার সরকারি ডাক বাংলোটায় কোন দিক দিয়ে যাব বলতে পারেন? আবছায়া বাংলো? মানে? লোকটা আর একটু সামনে এলো। বাংলোটা যেখানে আছে সেই জায়গাটার নামই তো আবছায়া। বাহ, বেড়ে নাম তো। স্থানীয় লোকদের দিব্যি রসবোধ আছে। ভূতেরা আবছায়াতেই ডেরা বাঁধে বটে, আবছায়াতেই চোখ ভুলভাল দেখে কি না? এই যে লোকটা শুনশান অন্ধকারে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, একে দেখে কত লোক ভূত ভেবে ভিড়মি খেতে পারে। লোকটা আরও কাছে এসে বলল, তা আবছায়ার বাংলোয় যেতে চান কেন, তা আবার এত রাতে? শুনলাম ওখানে নাকি ভূত টুত আছে। চর্মচক্ষে তাদের দেখব বলেই অধমের আজই আগমন। কথাটা সত্যি নাকি মশাই? না না, স্রেফ রটনা। মানুষ ওরকম গুজব ছড়িয়ে মজা পায়। আমারও সেই রকমই অনুমান। নির্ভীকবাবু টর্চ জেলে লোকটিকে ভালো করে নিরীক্ষণ করলেন, তবে সরাসরি মুখে আলো ফেললেন না, পাছে লোকটা কিছু মনে করে। আন্দাজে মনে হলো সাদা ধুতি শার্ট পরা লোকটার গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটো যেন গর্তে ঢোকা। বাতি নিভিয়ে জিজ্ঞেস করলেন, তা যাব কোন দিক দিয়ে, বাদিক না ডান দিক? আগে ডাইনে, সরু পিচ রাস্তা ধরে চলে যান, নাক বরাবর গেলেই পৌঁছে যাবেন। ধন্যবাদ দিয়ে এগোতে যাচ্ছিলেন নির্ভীকবাবু, কি ভেবে দাঁড়িয়ে পড়েছেন। চোখ পিটপিট করে বললেন, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব? করুন। আপনার কি খুব সর্দি হয়েছে? না তো। তাহলে শরটা এমন ন্যাজাল কেন? আগে আমার শর্ত এরমই। ও,
আমি ভাবলাম বুঝি চোরা ঠান্ডা লেগেছে, যাই। কিডস ব্যাগ ফের কাঁধে তুলে নির্ভীকবাবু হাঁটা শুরু করলেন। যেতে যেতে ঘাড় ঘুরিয়ে দেখলেন একবার, লোকটা একই জায়গায় স্থির দাঁড়িয়ে এখনো। আপন মনে হেসে গলা ছেড়ে গান ধরলেন নির্ভীকবাবু। হেরে গলায় একটাই গান জানা আছে তার। যখনই মন বেশি খুশি খুশি লাগে, গলায় আপনা আপনি এসে যায় এই গানটা। খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে, ওগো নে নাওখানি বাইও। আজ এমন মধুর চৈত্রের রাত, মনোরম দক্ষিণা বাতাস বইছে, মাথার উপর গাঢ় নীল আকাশ জুড়ে ফটফটে তারা, দুপাশে ঝোপে ঝাড়ে জোনাকি জ্বলছে নিপছে, ঝিঝি পোকারা পর্যন্ত তারস্বরে গলা সাজছে। আর তিনি কিনা চুপ থাকবেন? তবে গানের শেষ অবধি পৌঁছতে পারলেন না নির্ভীকবাবু। তার আগেই থামতে হলো। উল্টো মুখ থেকে একটা ভ্যান রিক্সা আসছে। প্রথমে মনে হচ্ছিল যেন চালক নেই। পলকের জন্য বুকটা ছ্যাত করে উঠেছিল। ক্ষণ পরে ভ্রম ভাঙল। লুঙ্গি পরা খালি গা এক নিকষ কালো লোক আছে চালকের সিটে। লোকটা লুঙ্গিখানাও গাঢ় বর্ণের বলে হঠাৎ করে ঠাউর করা যায় না। নির্ভীকবাবুকে দেখে ভ্যান রিক্সাও থেমেছে। নির্ভীকবাবু গলা ঝাঁকানি দিলেন, কি হে, যাবে নাকি? ধবধবে সাদা দাঁতের পাটি অন্ধকারে ঝকঝক করে উঠল। কোথায় যাবেন কর্তা? আবছায়ার বাংলোয়, চেনো নিশ্চয়ই। বিলক্ষণ, কতবার কত সাহেবকে সেখানে নিয়ে গেছি। ওঠেন কর্তা। ভ্যানের পাটাতনে গুছিয়ে বসলেন নির্ভীকবাবু। মুখ ঘুরিয়ে ফের চলতে শুরু করেছে ভ্যান রিক্সা। জিভে কুলু পেটে বসে থাকা নির্ভীকবাবুর ধাতে নেই। গল্প জুড়লেন লোকটার সঙ্গে। তোমার নাম কি ভাই? আগে আমাদের আবার নাম, সে কি আর বলার মতন? আহা, লজ্জা পাচ্ছ কেন? থাকো কোথায়? আগে আচ্ছা এতেই। তাই নাকি? তা এত রাতে ফাঁকা ভ্যান নিয়ে ওদিকে চলছিলে কেন? কে যদি বলেন কর্তা, আমি তো রাতেই ভ্যান নিয়ে বেরোই, যদি কারোর কখনো দরকার হয়। যেমন ধরুন আজ আপনার সেবায় লাগতে পারলাম। বাহ, কথার বাহার আছে তো। অথচ মধ্যরাতে এই লোকটাকে দেখেই হয়তো ভূতে বিশ্বাসী লোকরা মন গড়া আতঙ্কে থরহরি কম্পমান হবে। ভাগ্যিস ভয় শব্দটা নির্ভীকবাবুর অভিধানে নেই। থাকলে দিব্যি এমন হাওয়া খেতে খেতে ভূতের বাড়ি দেখতে যেতে পারতেন কি? আবার খরবায়ু ধরবেন কিনা ভাবছেন। চালকের প্রশ্ন কানে এলো নির্ভীকবাবুর। তা কর্তা, আবছায়ার বাংলোয় আপনার কি কাজ? এমনিই যাচ্ছি গো, শুনলাম ভূতের বাড়ি। মিছে কথা, দুর্জনেরা বদনাম করে। এবার গলাটা যেন কেমন কেমন লাগলো নির্ভীকবাবুর। জিজ্ঞেস করলেন, তোমার কি নাকে কোনো সমস্যা আছে? না তো, কেন কর্তা? তোমার স্বর যেন কেমন খোনা খোনা শোনাচ্ছে। আগে সে তো কর্তা অনেক দিনই, সেই বাঁকা নদীতে যেবার বান ডাকলো। বানের সঙ্গে গলার কি? নদীতে বন্যা হলে মানুষের কণ্ঠস্বর বদলে যায় নাকি? কিসের সঙ্গে কি হয়ে যায় তা কি কেউ বলতে পারে কর্তা? কথা বলতে বলতেই সাঁই সাঁই ভ্যান চালাচ্ছে লোকটা। দুধারের বাঁশবাগান, পানাডোবা, ঝোপঝাড় টপকে হুশ করে পৌঁছে গেল এক লোহার ফটকের সামনে। প্যাডলিং থামিয়ে বলল, এসে গেছি গো কর্তা। পাটাতন থেকে নেমে পকেট থেকে মানিব্যাগ বার করলেন নির্ভীকবাবু। কত দেব? ছি ছি, কি যে বলেন! আপনি আবছায়ার অতিথি, আপনার কাছ থেকে আমি টাকা নেব? এ আবার কোন দেশি কথা? ভাড়া না নিলে তোমার পেট চলবে কি করে? তেনার কৃপায় পেটের চিন্তা আমার নেই কর্তা। আপনার উপকারে লাগতে পারলাম, এতেই আমি ধন্য। বলেই ভ্যান রিক্সা নিয়ে চলে যাচ্ছে লোকটা। নির্ভীকবাবু তো হা। অন্যের উপকার করার জন্য রাত দুপুরে ভ্যান রিক্সা নিয়ে ঘুরে বেড়ায় এমন লোক এখনো আছে দুনিয়ায়? ভূত নয়, আবছায়া তো দেবদূতের আখড়া। ফটক পেরিয়ে দুপা যেতেই বাংলো। আধো অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না বটে, তবে দিব্যি বোঝা যায় কটেজ প্যাটার্নের বাড়ি, সাহেবী আমলের। রক্ষণাবেক্ষণের অভাবে যথেষ্ট ভাঙাচোরা। আলো টালো চোখে পড়ছে না। অবশ্য আলো তো না জ্বলারই কথা, এখানে তো থাকে না কেউ। নির্ভীকবাবুর তাতে কিছু যায় আসে না।
ব্যাগ থেকে চাদরখানা বার করে মশা তাড়ানোর ক্রিম গায়ে মেখে শুয়ে পড়লেন বাংলোর বারান্দায়। ব্যাস, খাবার দাবারেরও ভাবনা নেই। 1/2 পাউন্ড পাউরুটি আছে সঙ্গে, আর 1/2 ডজন ডিম সেদ্ধ। বর্ধমান স্টেশন থেকে কলাও নিয়ে এসেছেন হাফ কাদি, বোতল ভর্তি জলও। একটা রাত কাটিয়ে দিতে আর কি চাই। টর্চ জ্বালিয়ে বারান্দার চারপাশটা একবার দেখে নিয়ে নির্ভীকবাবু সবে বারান্দায় গুছিয়ে বসেছেন, অমনি ক্যাঁচকোচ আওয়াজ। একটা ঘরের দরজা খুলে গেল। বেরিয়ে এসেছে টিমটিমে লণ্ঠন হাতে এক মূর্তি। লোকটা বিনয়ে গদগদ। কোথা থেকে আসা হচ্ছে স্যার? কলকাতা। বাংলোয় একটা মানুষ দেখতে পেয়ে নির্ভীকবাবু খুশি। আর কিছু না হোক, কথা বলার সঙ্গী তো জুটল। হাসি হাসি মুখে নির্ভীকবাবু প্রশ্ন করলেন, তুমি কে? বাংলোর চৌকিদার? হ্যাঁ স্যার। তা আপনি বাইরে কেন? আসুন, রুম খুলে দিচ্ছি, বিশ্রাম করুন। আমার কিন্তু বুকিং টুকিং নেই। কিচ্ছু লাগবে না। কতদিন পর আপনার মতো একজনের পায়ের ধুলো পড়ল, এই না ঢের। লণ্ঠন হাতে বারান্দার অন্য প্রান্তে গিয়ে একখানা ঘর খুলে দিল চৌকিদার। ছায়া ছায়া আলোয় নির্ভীকবাবু দেখলেন ভারী চমৎকার বন্দোবস্ত। বিছানা, মশারি, চেয়ার, টেবিল, আলমারি, আয়না সবই মজুদ, এবং বড়সড় ঘরটি রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন। মেঝে লণ্ঠনটা নামিয়ে চৌকিদার হাত কচলাচ্ছে। খাবেন তো স্যার? কষ্ট করতে হবে না, আমার সঙ্গে খাবার আছে। বললে কি হয় স্যার, অধম আপনাকে রেঁধে খাওয়ানোর সুযোগ পাবে না। কিন্তু কি বানাবে তুমি এত রাত্রে? যা বলবেন, ভাত, রুটি, সঙ্গে মুরগি, মটন, মাছ, ডিম পছন্দ করলে ডিমের ডালনা। মাঝরাত্রিরে তুমি পাবে ওসব? ঠিক জুটে যাবে স্যার। আবছায়ার চৌকিদার আমি, কি না পারি। নির্ভীকবাবু ঠিক যেন প্রত্যয় হলো না। চোখ কুচকে বললেন, এখন পাঁঠার মাংস রেঁধে খাওয়াতে পারবে? একবার হুকুম করে দেখুন না। চড়াও তাহলে, বেশ কষকষে করে বানাও। ভূত বাংলোয় একটা ভুড়ি ভোজের অভিজ্ঞতা হোক। আপনিও ভূত বাংলো বলছেন স্যার? সেই রকমই তো শুনেছি। ভূতের উপদ্রবে এখানে নাকি কেউ আসে না। ছি ছি ছি, কি অন্যায় অপবাদ। নিজেই আপনি পরখ করে দেখুন আপনার সেবা যত্নয় কোনো ত্রুটি হয় কিনা। প্রথম থেকেই চৌকিদারের গলার স্বরটাও কানে খচখচ করে বাজছিল নির্ভীকবাবুর। প্রশ্নটা করব না করেও জিজ্ঞেস করে ফেললেন, হ্যাঁ হ্যাঁ, তোমার ভোকাল কর্ডে কোনো সমস্যা আছে নাকি? ষড়যন্ত্রে? কেন স্যার? কেমন যেন নাকি নাকি শোনাচ্ছে। আগে স্যার, ম্যালেরিয়ায় ভুগে ভুগে এই হাল। তা এখন শরীর ঠিকঠাক তো? হ্যাঁ স্যার, এখন আর কোনো অসুখ বিসুখ নেই। অন্ধকারে একা ঘরে বসে থাকবেন কেন স্যার? বরং নদীর ধারে একটু ঘুরে আসুন, আমি ততক্ষণে আপনার খানা রেডি করি। প্রস্তাবটা মন্দ নয়। মধ্যরাতে প্রকৃতি দর্শনও হবে, আবার নদীর হাওয়ায় খিদেটাও চনমনে হয়ে উঠবে বেশ। নির্ভীকবাবু জিজ্ঞেস করলেন, তা নদী কদ্দূর? এই তো বাংলোর পিছনে, গেট থেকে বেরিয়ে বাঁয়ে 2 মিনিট হাঁটলেই ঘাট। হাতে একজোড়া কলা আর টর্চটি নিয়ে বেরিয়ে পড়লেন নির্ভীকবাবু। প্রথম কলাটি শেষ হওয়ার আগেই এসে গেছে বাঁকা নদীর পার। এতক্ষণে আকাশে চাঁদ উঠেছে এক ফালি। মিহি জ্যোৎস্নায় ভারী অপরূপ লাগছে চারিদিক। নদী তেমন চওড়া নয়, আবার একদম সরুও নয়। ওপারে গাছপালার কালচে আভাস। চাঁদের কিরণ মেখে চিকচিক করছে নদীর জল। কি আশ্চর্য, ঘাটে একটা নৌকো বাঁধা, মাঝিও আছে। গলিয়ে বসা মাঝির শরীরটাকে কেমন অলিক অলিক লাগে, নিসর্গেরই অংশ যেন। নির্ভীকবাবুকে দেখে শরীরটা নড়ে চড়ে উঠল। ওপারে যাবেন নাকি বাবু? না। তুমি কি এখনো যাত্রীর অপেক্ষায় বসে? যদি কেউ যায়, আপনি চাইলে খানিকক্ষণ নৌকা ভ্রমণও করতে পারেন। পয়সার কথা পরে, আসুন তো, দেখবেন চাঁদের আলোয় ফুরফুরে হাওয়ায় প্রাণ জুড়িয়ে যাবে আপনার। সামান্য দোনমনো করে নির্ভীকবাবু নামলেন ঘাটের সিঁড়ি বেয়ে। চড়েছেন নৌকায়। দুলতে দুলতে নৌকা চলল মাঝ নদীতে। ডাট টানতে টানতে মাঝি বলল,
রাতটা তাহলে আবছাতেই থাকছেন? মাঝির স্বরও যেন কেমন কেমন, বড্ড বেশি অনুনাসিক। তবে নির্ভীকবাবু এ নিয়ে আর কোনো প্রশ্নে গেলেন না। সম্ভবত আবছার বাসিন্দাদের গলা এরকমই, মিছিমিছি একটা ফালতু কারণ শুনে লাভ কি। দ্বিতীয় কলাটিতে কামড় দিয়ে নির্ভীকবাবু মৃদু হাসলেন। মাঝি আবার বলল, রাতটা থাকুন, বেশ লাগবে। তাই তো মনে হচ্ছে, অথচ সকলে বলে এখানে নাকি ভূতের উৎপাতে এক দণ্ডও তিষ্ঠনো যায় না। কি অন্যায্য কথা! আপনি বলুন, এই যে বাস রাস্তা থেকে এলেন, কোথাও এতটুকু অসুবিধে হয়েছে? কারোর কাছে খারাপ ব্যবহার পেয়েছেন? কত বছর আগে বাসের তলায় চাপা পড়ে মারা গেছে হারুদা, সে আপনাকে ঠিকঠাক রাস্তা বাতলে দিল। পানের জলে ডুবে 14 বছর আগে ফৌত হয়ে গেছে করিম ভাই, কেমন সে দিব্যি আপনাকে ভ্যানে চড়িয়ে পৌঁছে দিল বাংলোয়। ম্যালেরিয়ায় ভুগে ভুগে গোপাল চৌকিদার কত কাল আগে অক্কা পেয়েছে, সে আপনার জন্য এখন মাংস রাঁধছে। এই এই, তুমি কি আমায় ভূতের ভয় দেখাচ্ছ? মালাই ষাট, ভয় দেখানোর মতলব থাকলে আমি তো আপনার গলাটা টিপে ধরতাম এই রকম করে। বলার সঙ্গে সঙ্গে মাঝির একটা হাত তড়াক করে লম্বা হয়ে এগিয়ে এলো। প্রায় 5 হাত তফাতে বসে থাকা নির্ভীকবাবুর গলায় মুহূর্তে বরফ শীতল আঙ্গুলের ছোঁয়া। পরক্ষণেই হাত অবশ্য ফিরে গেছে যথাস্থানে। বলুন বাবু, আমরা কি কেউ আপনাকে এভাবে ভয় দেখিয়েছি? আজকাল আর রাতের বেলা মরা গাছতলার বাসস্টপে হারু মণ্ডলকে দেখা যায় না। তার জায়গায় দাঁড়িয়ে থাকেন অন্য এক বিদেহী, নির্ভীক সিংহ স্বয়ং। রাতে বিরেতে কচিত কখনো কোনো যাত্রী বাস থেকে নামলে নাকি নাকি সুরে তাকে প্রশ্ন জোড়েন, আবছায় যাবেন ভাই? আবছায়া, সেখানে কোনো ভূত নেই, বিশ্বাস করুন।